যদিও 12 বছর আগেও সে অবন্তিকাকে চাইল্ড ট্রাফিকিং মাফিয়ার কাছে বিক্রি করার চেষ্টা করেছিল, কিন্তু ভাগ্যক্রমে তখন অবন্তিকা বেঁচে গিয়েছিল। এবার রেখা নিশ্চিত ছিল যে তার প্ল্যান সফল হবে। কিন্তু শিবায় থাকতে অবন্তিকার কেউ চুলও স্পর্শ করতে পারবে না। এই মুহূর্তে শিবাই দ্রুত থান্ডার নাইট ক্লাবে পৌঁছাতে চাইছিল, কিন্তু মাঝপথে সে অনুভব করল কেউ তার গাড়ির পিছু নিচ্ছে। শিবায় পিছনের গাড়িটিকে পাত্তা না দিয়ে নিজের গাড়ির গতি বাড়িয়ে থান্ডার নাইট ক্লাবের দিকে চলে গেল। পিছনের লোকগুলো ছিল দেবের পাঠানো গুন্ডা, যারা শিবাইকে মারার জন্য পিছু নিয়েছিল। হেডশট নামের একজন গুন্ডা গাড়ির সামনের সিটে বসে সবকিছু মনিটর করছিল। দেবের ফোন আসতেই হেডশট বলল, মিস্টার দেব, চিন্তা করবেন না, এই লোকটাকে আজ আমরা শেষ করেই ছাড়ব। দেব নিশ্চিন্ত হয়ে বলল, তুমি বলছো যখন, তাহলে আমি এবার শান্তিতে ঘুমাতে পারি। থান্ডার নাইট ক্লাবে পৌঁছে শিবাই গাড়ি পার্ক করল এবং এন্ট্রেন্সের দিকে দৌড়ে গেল। এই 5 তলা বিল্ডিংয়ে শহরের সব অবৈধ কাজ চলত। শহরের সব গুন্ডা ও মাফিয়ারা প্রতি রাতে এখানে আসত এবং তাদের অপরাধমূলক কর্মকাণ্ড চালাত। শিবায় থান্ডার নাইট ক্লাবের কালো কারনামা সম্পর্কে জানত, তাই সে যত দ্রুত সম্ভব অবন্তিকার কাছে পৌঁছাতে চেয়েছিল। হেডশট কখনো শিবায় বা মেজার শিবাকে দেখেনি, তাই সে জানত না যে সে আসলে কাকে টার্গেট করছে। ওদিকে যখন শিবায় ক্লাবে ঢুকে পড়েছিল, তখন অন্যদিকে অবন্তিকা সোফায় খুব ঘাবড়ে গিয়ে বসেছিল। সে একটি সাধারণ কালো রঙের স্যুট পরেছিল। মেকআপ ছাড়াও তাকে খুব সুন্দর দেখাচ্ছিল। ভিকি তাকে দেখে পাগল হয়ে যাচ্ছিল। সে দেরি না করে অবন্তিকার হাত ধরে ফেলল, কিন্তু অবন্তিকা তৎক্ষণাৎ নিজের হাত সরিয়ে নিল এবং কঠোর গলায় বলল, মিস্টার ভিকি, আমি এখানে ব্যবসার কাজে আপনার সাথে দেখা করতে এসেছি। দয়া করে একটু ভদ্রভাবে আচরণ করুন। আসল বিষয়টি হলো, রেখা অবন্তিকাকে এই বলে ভিকির কাছে পাঠিয়েছিল যে ভিকি বাজাজ ইন্ডাস্ট্রিজে 2 কোটি টাকা বিনিয়োগ করতে চায় এবং সেই চুক্তির কাগজে অবন্তিকাকে দিয়ে সই করাতে হবে। ভিকি বলল, অবন্তিকা, এত তাড়াহুড়ো কিসের? আলোচনার জন্য সহযোগিতারও প্রয়োজন। চলো একসাথে ডিনার করি, তারপর মুভি দেখব। এটুকু বলে সে অবন্তিকার কাছে আসতে শুরু করল এবং বলল, আমি শুনেছি তুমি বাজাজ পরিবারের অবৈধ সন্তান। তোমার জীবন নিশ্চয়ই খুব কঠিন। দেখো, তোমার পোশাকগুলো খুব সস্তা মনে হচ্ছে, কিন্তু তুমি চাইলে আমি তোমাকে দামি ব্র্যান্ডের পোশাক কিনে দিতে পারি। আমার টাকার কোনো অভাব নেই। এসো, আমার কাছে এসো। এ কথা শুনেই অবন্তিকা শক্ত টকবক করে উঠল। সে ভিকির চোখের দিকে তাকিয়ে শক্ত স্বরে বলল, মিস্টার ভিকি, আমি সেই সব মানুষদের মধ্যে নই যারা সামান্য টাকার জন্য নিজের আত্মসম্মান বিক্রি করে দেয়। আপনি তামিজ বজায় রেখে কথা বলুন। এবার ভিকিও রেগে গেল। তুমি আমাকে মানা করছো? আমাকে নিচু চোখে দেখছো? অবন্তিকা বলল, আমি এমন কিছুই করিনি। আপনি আমার কথার ভুল মানে বের করছেন। মিস্টার ভিকি, আমরা এখানে ডিল বা চুক্তির কথা বলতে এসেছি। দয়া করে সেটাই করা যাক। আপনি তাড়াতাড়ি এই ডকুমেন্টগুলোতে সই করে দিন। ভিকি অবন্তিকার ওপর খুব রেগে যাচ্ছিল, কিন্তু অবন্তিকার এই জেদি ব্যবহার তাকে আরও বেশি আকৃষ্ট করছিল। সে অবন্তিকাকে স্পর্শ করার জন্য ব্যাকুল হয়ে উঠছিল। সে অবন্তিকার সামনে একটি সিল করা মদের বোতল রেখে বলল, এই বোতলটা শেষ করি, তারপর তুমি যেখানে বলবে আমি সেখানে সই করে দেব। এবার অবন্তিকা আর সহ্য করতে পারল না। সে রেগে গিয়ে বলল, মিস্টার ভিকি, আপনার ইচ্ছে হলে সই করুন, না হলে করবেন না। আমি আসছি, বাই। এই বলে অবন্তিকা নিজের ব্যাগ তুলে সেখান থেকে চলে যেতে লাগল। কিন্তু সে যখনই উঠে যেতে চাইল, ভিকি পেছন থেকে বলল, তোমার কি মনে হয় এটা কোনো পাবলিক ওয়াশরুম? যখন মন চাইল এলে আর চলে গেলে? ভিকি কথাটি বলে হাত নাড়াতেই হঠাৎ সেই প্রাইভেট রুমের দরজা বন্ধ হয়ে গেল। শিবাই থান্ডার নাইট ক্লাবের ভেতরে পৌঁছে গিয়েছিল, কিন্তু এত বড় ইমারতে সে কোথা থেকে খোঁজা শুরু করবে তা বুঝতে পারছিল না। ওদিকে হেডশটও নিজের সব প্রস্তুতি সেরে নিয়েছিল, বন্দুক তার হাতে আর শিকার তার সামনে। তখনই শিবাই গেটে একজন বডিগার্ডকে দেখতে পেল। সে চিতার মতো ক্ষিপ্রতায় বডিগার্ডকে জাপটে ধরল এবং তার নিজের বন্দুকই তার মাথায় ঠেকিয়ে জিজ্ঞাসা করল, এখানে ভিকি নামের লোকের কাছে 28 বছর বয়সী কোনো মেয়ে এসেছে? তাড়াতাড়ি বলো, না হলে সবকটা গুলি তোমার ভেতরে ভরে দেব। বডিগার্ড নিজের বন্দুক দেখেই ভয় পেয়ে গেল, কিন্তু সে মুখ খুলল না। সেবায় বডিগার্ডের মাথায় বন্দুকের বাঁট দিয়ে আঘাত করে তাকে অজ্ঞান করে দিল এবং সামনের দিকে দৌড়ে চলে গেল। অন্যদিকে অবন্তিকা চিৎকার করে ভিকিকে বলতে লাগল, এসব কি করছেন?
আমাকে যেতে দিন। ভিকি হাসতে হাসতে বলল, তোমার কি সত্যিই মনে হয় তোমাকে এখানে সই নেওয়ার জন্য পাঠানো হয়েছে? ও মাই গড, আমি তোমাকে সত্যিটা বলি। বাজাজ পরিবার তোমাকে 2 কোটিতে বিক্রি করে দিয়েছে। তারা 50 লাখ টাকা অ্যাডভান্সও নিয়ে নিয়েছে। তাই চুপচাপ এসো আর আমার কোলে বসো। এ কথা শুনে অবন্তিকা প্রচণ্ড ধাক্কা খেল। এই জঘন্য পরিস্থিতির কথা সে কল্পনাও করতে পারেনি। সে তো দাদির কথাই এখানে এসেছিল। তাহলে কি দাদিও সবার সাথে মিলে এই ষড়যন্ত্রে সামিল ছিলেন? না, এটা সত্যি হতে পারে না। সে বিড়বিড় করে বলতে লাগল। তখনই ভিকি পেছন থেকে তার কাছে এলো এবং অবন্তিকার কোমর জড়িয়ে ধরল। অবন্তিকা নিজেকে সামলে নিয়ে ভিকির হাত ঝটকিয়ে সরিয়ে দিল এবং তাকে সজোরে এক চড় কষিয়ে দিল। যখন দরজা খুলল না, তখন অবন্তিকা কাঁদতে কাঁদতে চিৎকার করতে শুরু করল, দরজা খোলো, বাঁচাও আমাকে, কেউ আছেন, দয়া করে কেউ আমাকে বাঁচান। বাকি গল্প জানতে দেখুন পরের এপিসোড শুধুমাত্র পকেট এফএম-এর ইউটিউব চ্যানেলে। আর শিবাই এক বিনাশাকের সব এপিসোড শুনতে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন এবং বর্ণনায় দেওয়া লিঙ্কে ক্লিক করুন।